প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 25 পরীক্ষার জন্য আমাদের যে সামনে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা, সেই টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য যে কোর্সটা আমরা করছিলাম, আমাদের সেই কোর্সের গতি অধ্যায়ের এমসিকিউ সলভ ক্লাস। আমরা আজকের এই এমসিকিউ সলভ ক্লাসে প্রথমে 24 সালে যেসব প্রশ্ন আসছে, অর্থাৎ বিগত যে লাস্ট ইয়ার এসএসসি পরীক্ষা হয়েছে, এসএসসি 24-এর বিভিন্ন বোর্ডে যেসব প্রশ্ন আসছে সেই সব প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। ওকে, তো আসুন আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, একটি স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটি বস্তুর গতি হচ্ছে। তার মানে এটা খুবই একটা সিম্পল কোশ্চেন। কোশ্চেনটা হলো, একটা স্প্রিংয়ে যদি একটা বস্তু ঝুলাই, তো আপনারা জানেন স্প্রিংটাতে কি ঘটে? সংকোচন ঘটে এবং প্রসারণ ঘটে। ঠিক আছে, তাহলে যখন সংকোচন আর প্রসারণ ঘটে তখন সাম্য অবস্থান থেকে স্প্রিংটা একবার নিচে নামে, একবার উপরে ওঠে। তাহলে এটাকে আমরা কি বলি? কি ধরনের গতি বলি? এটাকে আমরা বলি হচ্ছে স্পন্দন গতি। ঠিক আছে, ওকে। তাহলে ঘ নাম্বার অপশন। এবার আমরা একটু খেয়াল করি সবাই পরের অঙ্কটা। হৃৎপিণ্ডের সংকোচন সম্প্রসারণ কোন ধরনের গতি? তার মানে আমাদের যে হার্টের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে প্রেশার, সংকোচন এবং সম্প্রসারণ যেটা, তাই না, এটাও কিন্তু স্পন্দন গতির উদাহরণ নাকি? তাহলে এটাও আমরা বলতে পারি এটা একটা স্পন্দন গতির উদাহরণ। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি, গিটারের তারের গতি কোন ধরনের গতি? গিটারের তার, আমরা বুঝতেই পারছি গিটারের তারের গতিও এক ধরনের স্পন্দন গতি। এগুলো একদম জ্ঞানমূলক এমসিকিউ, আশা করি এগুলো আপনারা সবাই বুঝেন। আচ্ছা, এরপরের যে প্রশ্ন, সেই প্রশ্নটা হলো একটা বহুপদী প্রশ্ন। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবো। প্রশ্নটা বলছে মহাবিশ্বের সকল গতি। তো মহাবিশ্বের সকল গতির মধ্যে এটা ঘূর্ণন গতি হতে পারে, এটা আপেক্ষিক গতি হতে পারে, এটা পর্যায়বৃত্ত গতি হতে পারে। তার মানে এটার অপশন হচ্ছে সবগুলাই। অর্থাৎ মহাবিশ্বের গতি ঘূর্ণন গতি হতে পারে, পর্যায়বৃত্ত গতি হতে পারে, আবার সেটা আপেক্ষিক গতি। তার মানে মহাবিশ্বের কোনো কিছুই তো পরমভাবে স্থির না। পরমভাবে স্থির না থাকলে তাদের গতি অবশ্যই কি গতি হবে? আপেক্ষিক গতি। তার মানে কোনো কিছুর স্থিতিও আপেক্ষিক স্থিতি, কোনো কিছুর গতিও আপেক্ষিক গতি। ঠিক আছে, কারণ পরমভাবে স্থির কোনো প্রসঙ্গ কাঠামো আমরা পাই না। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চলন গতির ক্ষেত্রে। একটু সবাই খেয়াল করি, চলন গতি মানে আমরা জানি কোনো একটা বস্তু যখন চলে তবে সে কেমনে চলবে? সে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় তার সম্পূর্ণ অংশটা নিয়ে যাবে, অর্থাৎ তার ফুল বডির প্রত্যেকটা কণার গতি তখন কেমন থাকবে? সেম থাকবে। এভাবে সে এক স্থান থেকে অন্য স্থানে যদি যায় তখন তাকে আমরা কি গতি বলি? তখন তাকে আমরা বলি চলন গতি। মনে থাকবে? তাহলে চলন গতির ক্ষেত্রে কোন অপশনগুলো আমরা একটু দেখি। গতিপথ সরল রৈখিক হতে পারে। তো গতিপথ সরল রৈখিক হতে পারে, বক্র হতে পারে। তার মানে চলন গতি দুই ধরনের হয়, সরল রৈখিক গতি আবার বক্র গতি, ঠিক না? তো আমরা এখানে সরল পথ হলে সরল রৈখিক গতি, যদি এলোমেলো আঁকা বাঁকা পথ হয় তাহলে তখন সেটা বক্র গতি, এটা আমরা জানি সবাই। ওকে, তো এটা অপশনটা ঠিক আছে। সকল বস্তু কণার সমবেগে গতিশীল হয়। তার মানে একটা বডি যখন এক স্থান থেকে অন্য স্থানে যায়, সে একটা সাইকেল। তো সাইকেলের পুরা বডিটার প্রত্যেকটা কণার গতি তো একই রকম থাকে। তো সেই কথা এখানে বলছে, সব কয়টা কণাই সমবেগে গতিশীল। আচ্ছা, সকল কণার দিক বিভিন্ন হয়। তখন আপনারা বুঝতে পারছেন চলন গতির ক্ষেত্রে এটা হয় না। ঠিক আছে, সকল কণার গতির দিকও কেমন থাকে? একই দিকে থাকে। তার মানে এটার অপশন আমরা বুঝতে পারছি 1 ও 2। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যেতে চাই। একটু মনোযোগ দেন সবাই। আমাদের এইখানে একটা প্রশ্ন আছে, একটি স্থির বস্তু স্থির অবস্থান থেকে, একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি প্রযোজ্য? তার মানে গতির সমীকরণ, এর মধ্যে কোনটা সঠিক এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাই না? তো এটা আমাদের জন্য খুবই সহজ একটা প্রশ্ন। আমরা একটু যদি খেয়াল করি, এই যেহেতু স্থির অবস্থান, তাই এখানে ইউ ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাই এখানে কোন সমীকরণে ইউ ব্যবহার করেনি, আপনাকে একটু কনফিউজ করা হয়েছে। ওকে, তো আমরা একটু খেয়াল করে দেখি,
আমরা এখানে s ইকুয়াল টু এটি স্কোয়ার, আসলে যদি এর নিচে একটা 2 থাকতো তাহলে হাফ এটি স্কোয়ার, এটা কিন্তু সঠিক হতো। আচ্ছা, এরপরে বলছে ভি ইকুয়াল টু 2as, এটা তো হতে পারবে না। ভি ইকুয়াল টু 2as যদি হতো এখানে রুট থাকা লাগতো, বা ভি স্কোয়ার ইকুয়াল টু 2as হতে পারতো, তার মানে এটাও সঠিক হচ্ছে না। এরপরে এস ইকুয়াল টু ভি বাই রুট ওভার 2a, এরকম কোন সমীকরণ আমরা জানি না। আমাদের সমীকরণটা সঠিক হচ্ছে এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2a। এটা কেন আসছো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ মানে 0, তার মানে 2as। যদি আপনি একটুখানি চিন্তা করেন তাহলে এস এর মান বের করতে গেলে ভি স্কোয়ার বাই 2a আমরা খুব সহজে এটা করে ফেলতে পারবো। ওকে, তার মানে এই প্রশ্নটার সঠিক উত্তর ঘ নম্বর অপশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একটু মনোযোগ দেই। আমাদের পরের কোশ্চেনটা এটা লেখচিত্র। লেখচিত্রের অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে। যেমন সিকিউ যখন আমরা সলভ করেছি, তাই না, তখন আমরা কি করেছি? আমরা কোন একটা লেখচিত্র দেখার পর সেই লেখচিত্রের দুটি অক্ষে কোন কোন রাশির মান ইউজ করা হয়েছে আমরা সেটা চিন্তা করেছি, তাই না? লেখচিত্রের অঙ্কেও প্রথম আমাদের কাজ হচ্ছে এই ওয়াই অক্ষে কার মান বসানো হয়েছে আর এক্স অক্ষে কার মান বসানো হয়েছে, এটা আমাকে কনফার্ম করতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই অক্ষ বরাবর আমাদের যে মান বসানো হয়েছে সেটা হচ্ছে বেগ, আর এক্স অক্ষ বরাবর যে মানটা বসানো হয়েছে তার নাম হচ্ছে সময়। তার মানে আমরা এখানে বলতে পারি এই গ্রাফটা হচ্ছে ভি ভার্সেস টি এর গ্রাফ। ওকে, আচ্ছা, এবার বলছে লেখচিত্রটি কি প্রদর্শন করে। তার মানে এইখানে লেখচিত্রটা কি সমবেগ প্রদর্শন করে? না। কেন না? কারণ আমরা দেখতে পাচ্ছি এই বিন্দু থেকে, অর্থাৎ এক্স অক্ষ থেকে যদি আমি এটার স্থানাঙ্ক চিন্তা করি এই বিন্দুটা, তাহলে আপনি চিন্তা করেন যখন টাইম 0 তখন বেগ হচ্ছে ওর ম্যাক্সিমাম। তার মানে আমি যখন পর্যবেক্ষণ করা শুরু করেছি তখন ওই বস্তুটার বেগ সর্বোচ্চ ছিল। বুঝছি? এই জন্য গ্রাফটা কোন একটা সর্বোচ্চ মান থেকে সৃষ্টি হচ্ছে। এরপরে দেখেন টাইম বাড়ছে, কিন্তু আপনি খেয়াল করেন এই সময়টা যদি আমি বেগ খুঁজে বের করি তাহলে বেগ দেখেন এই পয়েন্টটার নিচে, তার মানে ওর বেগও কমছে। আমি যদি টাইমটা আরেকটু দূরে চিন্তা করি তাহলে আমরা এখানে দেখব এর বেগ আরো নিচে নেমেছে। বুঝছি না বুঝি নেই? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে এর বেগ কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে, বা সময়ের সাথে সাথে এর বেগ কমে যাইতেছে। তো যখন সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পায় তখন সেটা ত্বরণ হয়, আর যখন সময়ের সাথে সাথে বেগ হ্রাস পায় তখন সেটা মন্দন হয়। তার মানে আমরা এখানে বলতেছি এটা সমমন্দন, তার মানে একই হারে এর বেগটা হ্রাস পাচ্ছে। তার মানে মনে করেন আমি ধরি এটা যদি এর ম্যাক্সিমাম বেগ থাকতো 30, ঠিক আছে, তখন টাইম 0, তাহলে টাইম যদি মনে করেন 5 সেকেন্ড বাড়ে 0 থেকে 5, তখন এর বেগ দেখা যাচ্ছে 20 থেকে হয়ে গেছে 30 থেকে হয়ে গেছে 20। আবার যখন টাইম 5 থেকে 10 হয়েছে তখন ওর বেগ 20 থেকে হয়ে গেছে 10। তার মানে টাইম যে হারে বাড়ছে বেগ একই হারে, মানে তার মতো করে বেগ একই হারে কমে যাচ্ছে। বুঝছি? এই জন্য এটাকে আমরা বলতেছি সুষম মন্দন। তাহলে আমরা এই গ্রাফটা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা একটু চিন্তা করি, এটা একটা সিম্পল অঙ্ক। আমাদের এখানে 72 কিলোমিটার পার আওয়ার বেগে কোনো একটা বস্তু যদি গতিশীল হয়, গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে, কত মিনিটে দূরত্ব অতিক্রম করবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এত বেগে গতিশীল কিলোমিটার পার আওয়ার, তাহলে 72 কিলোমিটার পার আওয়ারকে যদি আপনি মিটার পার সেকেন্ডে আনতে চান 1000 দিয়ে গুণ আর 3600 দিয়ে ভাগ করলেই হবে, এটা হবে 20 মিটার পার সেকেন্ড। ওকে, 1 মিনিটে, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, 1 মিনিটে তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে s ইকুয়াল টু ভিটি, তার মানে v মানে হচ্ছে 20, t মানে হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে 1200 মিটার। এটা হচ্ছে তার সঠিক উত্তর। বুঝছি? আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা খুবই সহজ ছিল। আমাদের পরের প্রশ্নটা একটু দেখি। পরের প্রশ্নটা দেখা যাক, একটা ছক দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে কোনো কোশ্চেন করবেন, বলেন। তখন তো ওটা সেকেন্ড আসবে না। হ্যাঁ, তা হবে। খেয়াল করেন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বুলেট
এই বুলেটের আদিবেগ এবং বুলেটের সরণ এইটার সম্পর্কে কোনো তথ্য দেওয়া আছে। এখানে দুটো বুলেট, একটা বুলেটের নাম এক্স আর একটা বুলেটের নাম পি আর একটা বুলেটের নাম হচ্ছে কিউ। আমাদের ওখানে ওরা বলছে যে পি বুলেটটার আদিবেগ দেওয়া আছে, ভালো, আদিবেগ বলে দেওয়া আছে, তবে সেটার মান কত এটা দেওয়া নেই, কিন্তু ওর সরণ কত এটা দেওয়া আছে। আর কিউ এর ক্ষেত্রে, কিউ বুলেটটার ক্ষেত্রে ওর আদিবেগও আছে, সরণও আছে। এখন প্রশ্ন, কিউ এর মন্দন কত? এখন ব্যাপারটা খানিকটা এরকম যে এই বুলেটটা কি করছে, কোন একটা কাঠের গুড়িকে আঘাত করছে, হ্যাঁ, এবং 50 মিলিমিটার, এইটার পরে ওর শেষ বেগটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তার মানে যদি আমি অঙ্কটা একটু ডিটেল নিয়ে ভাবি, তাহলে দেখেন এর আদিবেগ ইউ ইকুয়াল টু কত? 200 মিটার পার সেকেন্ড। এর এস ইকুয়াল টু কত? 50 ইন্টু 10⁻³ m মিটার। এর শেষ বেগ কত? 0। সিম্পল। এর মন্দন কত এটা বের করতে হবে, এ ইকুয়াল টু হোয়াট, তাই না? তাহলে এখানে কোনো টি দেওয়া আছে? যেহেতু সময় দেওয়া নাই, আমরা জানি আমাদেরকে কি করতে হবে, ঠিক কিনা? কি করতে হবে বলেন? আমাদের যে কাজটা করতে হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে a ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ কত? 2s। তাহলে ভি স্কোয়ার মানে 0 এর স্কোয়ার, ইউ স্কোয়ার মানে কত? 200 এর হোল স্কোয়ার, আর 2 ইন্টু এস মানে হলো 50 ইন্টু 10⁻³ যদি আপনি এটা ক্যালকুলেট করেন, এর উত্তর আসবে 4 ইন্টু -4 × 10⁵ মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্ন ছিল মন্দন কত, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। যদি মন্দন শব্দটা ডিরেক্ট উল্লেখ থাকে, তাহলে আমাদের এখানে যে অপশন আসছে মাইনাস, আমরা উত্তরে কিন্তু ঘটা দাগানোই আমাদের জন্য স্বাভাবিক ছিল, কিন্তু আমি কি এখানে ঘটা দাগাতে পারবো? কেন পারবো না? কারণ এখানে তো মন্দনটা ডিরেক্ট বলা আছে, ঠিক আছে? এই জন্য আমাদের অপশনটা হবে ক। মান একই, কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে, বুঝতে পারছেন? কিন্তু মাইনাস মন্দন যদি বলে থাকে মন্দন কত, তাহলে আর ওইটা মাইনাস দেওয়া চিহ্নটা ব্যবহার করা লাগে না, বুঝতে পারছেন? তাই সঠিক উত্তর অপশন কিন্তু ক হবে, ঠিক আছে? এইটা একটা উদ্দীপকের অঙ্ক ছিল, ফলে আমাদের এর কিছু অংশ পরের প্রশ্নটায় আছে। এখানে বলছে দেখেন বুলেটের ক্ষেত্রে, এখানে বুলেটের ক্ষেত্রে, কোন বুলেটের ক্ষেত্রে খেয়াল করেন, আমাদের যে পি আর কিউ দেওয়া ছিল, তাই না? তো তার মধ্যে কিউ এর যে অপশনটা ছিল আমাদের, সেটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। তার মানে বুলেটের ক্ষেত্রে এক্স এর মান, তার মানে আমাদের কিন্তু একটা মান অজানা ছিল। খেয়াল করে দেখেন স্টেমটার দিকে একটু, তার মানে এটা পি বুলেটের কথা বলছে এরা। তাহলে পি বুলেটের ক্ষেত্রে আমাদের কিন্তু এক্স এর মানটা কি আছে? অজানা, আমরা জানি না। আর এই পি বুলেটটা কি করছে? 40.5 মিটার সরণ ঘটে তার শেষ বেগ কত হয়েছে? 0 হয়েছে। বুঝি নাই? এখন প্রশ্ন, এই বহুপদী প্রশ্নটার উত্তর দিতে হবে যে বুলেটের ক্ষেত্রে এক্স এর মান কি আসলে এটা হয়? ওকে, তাহলে আমরা এই অঙ্কটা একটু সলভ করে দেখি। আমরা বুলেটের আদিবেগ জানি না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আদিবেগ বের করা। আমরা এখানে জানি s ইকুয়াল টু 40.5 ইন্টু 10⁻³ মিটার সরণ, শেষ বেগ 0, এটা আমরা জানি। তাহলে ইউ যদি আমি বের করতে চাই, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2as, তাই না? তাহলে আমাদের ইউ দরকার, তাহলে শেষ বেগের মান 0, তার মানে আমাদের এখানে উত্তরটা আসলে -2as, এই সমীকরণটাই বসালে আমরা উত্তরটা পেয়ে যাব, তাই না? তাই আমরা এখন চিন্তা করি একটু, আসলে কার মান কি বসাবো। -2 এটা তো বসে গেল, এবার দেখেন এর মানটা আপনি কত বসাবেন। এখানে এর মানটা আসলে, যেহেতু পি আর কিউ দুটো বুলেটের মধ্যে তুলনা বা একই ঘটনা, পি বস্তুটাও কাঠের ভিতর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে কিউ এর ত্বরণের সমান এটা ত্বরণ বিবেচনা করতে হবে অঙ্কটা করার জন্য, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে -4 ইন্টু 10⁵ আসছিল, ওকে, আর ইন্টু এটা হচ্ছে 40.5 ইন্টু 10⁻³ মিটার, ওকে। এটা যদি আপনি ক্যালকুলেশন করেন, তো আপনাদের যে কনফিউশনটা ছিল এই মাইনাস, হ্যাঁ,
অর্থাৎ এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি হয় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আই থিঙ্ক যদি আমার এটা ভুল না হয় এটার উত্তর হচ্ছে 32,400। তো এটা যদি রুট করি আমরা তাহলে এটা 180 মিটার পার সেকেন্ড হয়। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন বলতে পারি না যে বুলেটটির ক্ষেত্রে এক্স এর মান 180, এই অপশনটা কিন্তু সঠিক। আচ্ছা, এটা মিটার পার সেকেন্ড হবে। এবার 2 নম্বর অপশন দেখেন, পি ও কিউ একই পরিমাণ বাধার সম্মুখীন হবে। আমি যেহেতু পি বুলেটটার ক্ষেত্রে যে ত্বরণ ইউজ করেছি, আমি কিউ বুলেটটার ক্ষেত্রেও কি করেছি, একই ত্বরণ ইউজ করেছি। তার মানে বাধাদানকারী বলের মান যদি বের করতে হয় তাহলে এফ ইকুয়াল টু কি হবে, এম ইন্টু এ। তাহলে এই পি ও কিউ একই পরিমাণ বাধার সম্মুখীন হবে, এই অপশনটা সঠিক হবে যদি পি ও কিউ এর দুইজনেরই এম কেমন হয়, সমান হয়। ওকে, আচ্ছা, এবার বলছে পি ও কিউ একই সময়ে থামবে কিনা। তার মানে এই যে যখন আমরা অঙ্কটার উদ্দীপকটা দেখছি তখন আমাদের ছিল পি এ দূরত্ব অতিক্রম করছে 40.5 মিলিমিটার, আবার কিউ এ দূরত্ব অতিক্রম করছে কত, 50 মিলিমিটার। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? তো এই দুইজন যে দূরত্ব অতিক্রম করলো, তাই না, তো এই দূরত্ব অতিক্রম করে থেমে যেতে তাদের কি সেম টাইম লাগবে? এখন সেম টাইম লাগবে এরকমটা আমাদের কাছে কনফিউশন হতে পারে। কেন হতে পারে? কারণ ত্বরণ তো আমি একই ব্যবহার করেছি। কারণ আপনি বলবেন স্যার একজনের আদিবেগ ছিল ইউ ইকুয়াল টু 180 আর একজনের আদিবেগ ছিল 200, তাহলে তো স্যার এটা একটা ঝামেলা। বুঝছি না বুঝি নাই? তাহলে এটা ঝামেলা না, কারণ এর বেগ একটু কম বেশি আছে কিন্তু এর দূরত্বও তো একটু কম বেশি আছে, ফলে টাইম তো একই হতে পারে। এরকম কোনো কনফিউশন আমরা মনের মধ্যে রাখবো না, আমরা অঙ্কটা করে দেখার চেষ্টা করব ডিরেক্ট। ঠিক আছে? তা যদি আমি এখন এই অঙ্কটার ক্ষেত্রে ওর 3য় নম্বর অপশন জাস্টিফাই করতে যাই, তাহলে 3য় নম্বর অপশন যদি জাস্টিফাই করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা আমাকে বের করতে হবে। তো আমি মনে করলাম এটা টিপি এর ক্ষেত্রে বের করতে চাই। তাহলে এস ইকুয়াল টু এটা হচ্ছে 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 40.5 ছিল না? আচ্ছা ওকে, 40.5। আচ্ছা, ইউ মানে এটা ছিল হচ্ছে 180, ভি মানে হচ্ছে 0, আমরা পি বুলেটটার কথা চিন্তা করতেছি, তার মানে হচ্ছে টিপি। তার মানে টিপি যদি আমি বের করতে চাই তাহলে টিপি ইকুয়াল টু 2 ইন্টু 40.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30, ওকে, বাই কত হবে, 180। তো এইটা যদি আমি বের করতে চাই তাহলে এটার উত্তর কত, একটু ক্যালকুলেট করি, 40.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণ 2 ভাগ হলো 180, এটার উত্তর হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 সেকেন্ড। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পি বুলেটটা ছিল সেই পি বুলেটটার 40.5 মিটার দূরে গিয়ে থামতে কত টাইম লেগেছে, 4.5। বুঝছি না বুঝি নাই? আবার এই দূরত্ব থামতে তার সময় লেগেছে 4.5 ইন্টু 10 টু দি মাইনাস 4। তাহলে এবার কিউ যে 50 মিটার পরে যে থামলো, তাই তার জন্য কতটুকু সময় লাগবে এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তাই এটা একই রকম ভাবে যদি আমি টি কিউটা নির্ণয় করতে চাই তাহলে টি কিউ ইকুয়াল টু আমি এখানে কি লিখতে পারবো, 2 ইন্টু 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, ওকে, আর এখানে দেব হচ্ছে 200। তো এটার উত্তর বেরোবে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 সেকেন্ড। তাহলে আমি কনফিউজ না হয়ে, আমি কোনো কনফিউশন ডিসিশনে না গিয়ে আমি অঙ্কটা করে দেখলাম দুইজনের সেম টাইম লাগে কিনা। তাহলে আমি দেখতে পাচ্ছি ত্বরণ একই থাকা সত্ত্বেও দুইজনের সময় এক নয়। তাহলে এটা সঠিক উত্তরের অপশন কি হবে, 1 ও 2। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, এটা একটা গ্রাফের কোশ্চেন। এই গ্রাফটা আমরা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে গ্রাফটায় দেখব আমরা কি দেখতে পাচ্ছি, গ্রাফটা একটু বলেন তো। এই গ্রাফটা একটা কিসের গ্রাফ, ভি ভার্সেস টি এর গ্রাফ, বেগ বনাম সময়ের গ্রাফ হয়েছে। আচ্ছা, বেগ বনাম সময়ের গ্রাফ, তার মানে একটু খেয়াল করে দেখবো আমরা এক্স অক্ষ বরাবর টাইম যত যাচ্ছে 10, 20, 30, 40, টাইম যত বাড়ছে
এর খেয়াল করে দেখেন 0, 50, 100, 150, তার মানে তার বেগও বাড়ছে। তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি এটা মূল বিন্দুগামী সরলরেখা, আর মূল বিন্দুগামী সরলরেখা যদি হয় আমরা বুঝতে পারছি এটা একটা সুষম ত্বরণের গ্রাফ। আচ্ছা ওকে ফাইন। এবার বলছে 30তম সেকেন্ড এটা কি মিন করে? 30তম সেকেন্ড মিন করে হচ্ছে 29 সেকেন্ড আর হচ্ছে 30 সেকেন্ড, এর মধ্যবর্তীর এই 1 সেকেন্ডকে আমরা কি বলি? এই 1 সেকেন্ডই হচ্ছে 30তম সেকেন্ড। বলেন বুঝছি না বুঝিনি? ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা এবার আমরা একটু অঙ্কে ফেরত আসি। তাহলে আমাকে এখন এই অঙ্কটার জন্য 29 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো এইটা বের করার জন্য এট ফার্স্ট আমি এখানে ত্বরণ বের করব। এই যে বস্তুটা যে সুষম ত্বরণে গেল, এই 10, 20, 30, 40 এই যে কোনো সময়ের জন্য আমি কি করতে পারবো? ত্বরণটা নির্ণয় করতে পারবো। তাহলে ত্বরণটা হচ্ছে v মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমি 10 সেকেন্ডের জন্য বের করি, তাহলে 10 সেকেন্ডে তার বেগ ছিল 50, তাহলে শেষ বেগ হচ্ছে 50, আদি বেগ মূল বিন্দু থেকে এটা হচ্ছে 10, তার মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়ে গেছে? আচ্ছা এবার যদি আপনি একটু চিন্তা করেন, মনোযোগ দেন সবাই, এবার আমি 29 সেকেন্ডের জন্য বের করব। তাহলে S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ইউ মানে কত? 0 ইন্টু টি মানে কত? 29, আর হচ্ছে হাফ, এ মানে হচ্ছে 5 ইন্টু এটা হচ্ছে 29 তার হোল স্কোয়ার। তাহলে যদি আমি এখন ক্যালকুলেট করি তাহলে আমি খেয়াল করবো 0.5 গুণ 5 ইন্টু 29 তার স্কোয়ার, এটা হচ্ছে 2102.5 মিটার। আচ্ছা অনুরূপ ভাবে যদি আমি S2 বের করি তাহলে S2 হচ্ছে 0 ইন্টু কত? 30 প্লাস হাফ ইন্টু কত? 5 ত্বরণ, আর এখানে হচ্ছে 30 এর হোল স্কোয়ার। যদি আমি এখন এটা গুণ করি তাহলে 0.5 গুণ 5 ইন্টু 30 এর হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 2250 মিটার। তাহলে আপনি 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব জানেন, আপনি 29 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব জানেন। এবার এই দুটো আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। 2250 মাইনাস 2102.5, এটার উত্তর হচ্ছে 47 পয়েন্ট, অর্থাৎ হচ্ছে 30তম সেকেন্ডে এটার উত্তর আসে হচ্ছে 147.5 মিটার। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? কোশ্চেন, আমি যখন এই অঙ্ক সলভ করতাম পরীক্ষার হলে, এইটুক অঙ্ক না বোঝার কারণে আমি কিন্তু এটা মুখস্থ উত্তর দেওয়ার চেষ্টা করতাম বা আরেকজনের কাছ থেকে আলোচনা সাপেক্ষে সঠিক উত্তর খোঁজার চেষ্টা করতাম। কিন্তু আপনি যদি এইটার নিয়মটা জানেন তাহলে নিজেই চেষ্টা করে ওর থেকে অল্প সময় আপনি সঠিক উত্তরটা দিতে পারতেন, তাই না? তাহলে 147.5। আচ্ছা এরপরে আমরা একটু খেয়াল করি পরে একটা প্রশ্ন, ওই গ্রাফটারই প্রশ্ন এটা, সেটা হলো উদ্দীপকের গাড়িটি কেমন ভাবে চলছে? অসম বেগ, আমরা ত্বরণের সংজ্ঞায় কিন্তু লেখা দেখি অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তার মানে এখানে আমরা একই বস্তুটা অসম বেগে চলছে এটা বলতে পারি, সুষম ত্বরণে চলছে এটা বলতে পারি, এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। আপনারা 3 নম্বর অপশনটা নিয়ে মনে একটু চিন্তিত হয়ে গেলেন। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ইউ স্কোয়ার এই মূল বিন্দুটা কোথা থেকে শুরু হয়েছে? 0 থেকে, তাহলে এটা হচ্ছে 2as, তাই না? তাহলে যদি আমি এখানে বলি এখন যে ভি ইকুয়াল টু √2s, তাহলে এখন আপনি একটু যদি খেয়াল করেন, আচ্ছা এই লাইনটা একটু পরে, না হলে আবার একটু জটিল মনে হতে পারে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2s, শুধু এটা থাকলো। এবার বলেন আপনি গদ আগে এই এটা কত বের করছিলেন? 5 ইন্টু তাহলে এখানে s, তাহলে এবার বলেন এটা 10, তাহলে 10 আর সমান এটা ধ্রুবক, তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক কি লেখা যায়? s, তাহলে ভি সমানুপাতিক কি লেখা যায়? √s। তার মানে এর বেগ দূরত্বের অর্থাৎ s বর্গমূলের অর্থাৎ s এর উপর রুট তার সমানুপাতিক, এটা আমরা সঠিক বলতে পারি। ঠিক আছে? তাহলে এই অপশনটার অসম বেগে চলতেছে, সুষম ত্বরণে চলতেছে, আর এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, সবকটা উত্তরই কিন্তু আমরা সঠিক বুঝছি। আচ্ছা নেক্সট কোশ্চেন, এবার একটু খেয়াল করেন 72 কিলোমিটার পার আওয়ার বেগে কোনো বস্তুকে ছুড়ে দিলে নিক্ষিপ্ত বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? কত উচ্চতায় উঠবে সর্বোচ্চ লেখা নাই, কিন্তু এটা তো সর্বোচ্চ উচ্চতায় উঠবে না, তা নাহলে আমরা মাপবো কিভাবে? আমাদের টাইম দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমাদের এখন কাজ কি অঙ্কটা করার জন্য?
এগারো কাজ করার জন্য আমাদের খুব সহজ কাজ, সেটা হলো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। এইটাকে যদি আমি কি করি 1000 দিয়ে গুণ আর 3600 দিয়ে ভাগ, তাহলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের কাছে আদিবেগ আছে আর নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে, তাহলে এইচ ইকুয়াল টু তার বেগ থেমে না যাওয়া পর্যন্ত সে উপরে উঠবে, অর্থাৎ তার শেষ বেগ যদি শূন্য হয় তাহলে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, এটা আমরা লিখতে পারি। ক্লিয়ার? তাহলে ইউ স্কোয়ার এটা কি মিন করে, এটা হচ্ছে 20 এর স্কোয়ার বাই 2 ইন্টু জি। তাহলে 20 স্কোয়ার বাই 2g এর উত্তর কত আসে? তাহলে উত্তর আসে 0.408 এরকম মিটার আসে। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে 20.4 মিটার। ক্লিয়ার? বুঝছি এটা? কোনো প্রবলেম আছে? আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন যদি আমরা যাই, খেয়াল করেন। এবার বলছে 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে যদি আমি নিচে ফেলি তাহলে এটা কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। একটু সবাই মনোযোগ দেই। এখানে প্রশ্ন হচ্ছে 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে যদি নিচে ফেলা হয় তাহলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে। তাহলে এই প্রশ্নটার একটা এমসিকিউ ভার্সন, ভি ইকুয়াল টু রুট ওভার 2gh, মনে থাকবে? তাই 2 ইন্টু 9.8 আর h মানে এখানে কত বসাবেন? 100 তার রুট। তো এটা খুব সিম্পল অঙ্ক। এটা আপনারা খেয়াল করবেন, যেহেতু এটা উপর থেকে নিচে পড়তেছে না, তাহলে 2gh হবে। আর উপর থেকে পড়ার ক্ষেত্রে একটা বস্তুর আদিবেগ শূন্য হবে বা শূন্য হয় এটা আমরা সবাই জানি নাকি? তো আমরা সরাসরি এটা করতে পারি। কত? 44.27। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশন, এত মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট কোশ্চেন একটু খেয়াল করি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। প্রিয় শিক্ষার্থীরা যদি একটু মনোযোগ দেই, স্থির অবস্থান থেকে তার মানে আদিবেগ এখানে 0। পড়ন্ত বস্তু আমরা জানি গ্যালিলিও পড়ন্ত বস্তু বিনা বাধায় পড়বে, তার আদিবেগ শূন্যই থাকে। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ তার মানে টি আর বেগ এর মধ্যে সম্পর্ক। তো গ্যালিলিওর 3টা সূত্র তো আমরা জানি। যে কোনো ভর হতে পারে কোনো বস্তুর, দুটি ভিন্ন বস্তুর ভর এর অনেক তফাৎ হতে পারে, কিন্তু কোনো বাতাসের বাধা নেই, তাদের আদিবেগ যদি শূন্য হয় তাহলে সমান সময় তারা সমান দূরত্ব অতিক্রম করবে। এইটা একটা কোশ্চেন, মানে এটা একটা সূত্র। দ্বিতীয় সূত্রটা কি, যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে দ্বিতীয় সূত্রটা হচ্ছে বেগ সমানুপাতিক টি, আর তৃতীয় সূত্রটা যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে এখন আমরা বলতে চাইছে বেগ বনাম সময়, তাহলে এটা তো আমার লাগবে না, লাগবে? তাহলে এইটা আমার আলোচনার বিষয় না, আমার মূল আলোচনার বিষয় হচ্ছে 2 নম্বর, ভি সমানুপাতিক টি। কনসেপ্ট ক্লিয়ার কিনা? বুঝে গেছি? তাহলে এখানে দেখেন, খেয়াল করেন, বেগ কি? সময়ের সমানুপাতিক, এটা সঠিক উত্তর। যদি আপনি এখন এমসিকিউ গুলো বাসায় বসে প্র্যাকটিস করছেন, এই প্র্যাকটিসের ক্ষেত্রে যদি আপনি আপনার মেধা খাটায় উত্তরগুলো খুঁজে বের করে করে আপনি শেখেন এমসিকিউ গুলো, পরীক্ষার হলের এমসিকিউ গুলো আপনি খুব সহজেই মোকাবেলা করতে পারবেন। আমাদের ভাবটা এরকম, আমরা যখন বাসায়ও প্র্যাকটিস করি অঙ্ক, তখন দেখে মনে করি আমি মনে রাখবো এটা, আমি পরীক্ষার হলে ব্রেন স্ট্রিমিং করে এটা মনে করে দেখবো এটার উত্তর কি আসে। কিন্তু পরীক্ষার হলে এরকম প্রশ্ন হুবহু আসবে কিনা এটা তো একটা কোশ্চেন বটেই। আর আসলে ব্রেন স্ট্রিমিং করে কি মনে রাখা যায়? আসলে মুখস্থ করে কি ফিজিক্স বা ম্যাথের এমসিকিউ আপনি পারবেন? 2-1টা পারবেন, সবগুলো কিন্তু আপনি পারবেন না। এই জন্য মনে রাখবো, বুঝবো, আমি বাসায়ও এইভাবেই প্র্যাকটিস করে প্রথম একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে দেখবেন এগুলো আপনি খুব দ্রুতই সলভ করতে পারছেন। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হলো, খেয়াল করেন একটু, একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে, তার মানে একটা বস্তু আমি ধরে নিচ্ছি এটা ভূপৃষ্ঠ, আমি এইখান থেকে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারবো, তার মানে এর ইউ হলো 54 কিলোমিটার পার আওয়ার। আই থিঙ্ক এটা আপনাদের মুখস্থ আছে, 15 মিটার পার সেকেন্ড। এটা আপনি 1000 দিয়ে গুণ করবেন, 3600 দিয়ে ভাগ করবেন, একই কেস। আচ্ছা, এবার খাড়া নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত টাইম লাগবে? তার মানে আমি ধরে নিচ্ছি বস্তুটা এটাকে ছুঁড়ে দিলে সর্বোচ্চ এই পর্যন্ত উচ্চতায় উঠবে, ঠিক আছে, এইটুকু উচ্চতায় উঠবে।
তার মানে এইটুক হচ্ছে ওর এইচ ম্যাক্সিমাম। বুঝি নাই? বুঝি নাই? তার মানে এইখান থেকে ও কোথায় উঠবে? এইচ ম্যাক্সিমাম উপরে উঠবে। ক্লিয়ার আমার কথা? এখন কাহিনী হইতেছে যে এই উচ্চতায় উঠতে তার টাইমটা কত ভাই, এইটা বের করতে হবে। আচ্ছা, এই যে টাইমটা বলেন তো, আমি শিখাইছি আপনাদের যে একটা বস্তুকে যখন আপনি উপরের দিকে ছুড়বেন সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, এই টাইমটাকে কি বলে? এই টাইমটার ডাকনাম কি? কথা বলেন। এই টাইমটার ডাকনাম হচ্ছে উত্থানকাল। তাহলে উত্থানকাল যদি আপনি নির্ণয় করতে চান, উত্থানকাল যদি আপনি নির্ণয় করতে চান, তাহলে উত্থানকালের সময় কত? টি ইকুয়াল টু ইউ বাই জি। দেখেন কত সুন্দর অঙ্কটা মিলে যাবে, 15/9.8। তাহলে কেন আমি অনুমান করে পরীক্ষার হলে উত্তর দাগাবো? 1.53 না? এটা হচ্ছে ক নম্বর হচ্ছে সঠিক উত্তর। ওকে, তো আমাদের 24 সালে মোটামুটি বিভিন্ন স্কুলে এই ধরনের কোশ্চেন গুলো আসছিল। তো আমি আশা করি আপনারা সবাই এই এমসিকিউ গুলো বুঝছেন। ওকে, আর আপনাদের যে আমাদের যে টেস্ট প্রিপারেশনের যে নোট বই যেটা, হ্যাঁ, সেখানে আমাদের অসংখ্য এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, বিভিন্ন পুরনো সালগুলো সহ বিভিন্ন স্কুলের প্রশ্ন। ঠিক আছে, এই এমসিকিউ এর সব প্রশ্নগুলো যদি আমরা নিজেরা শিখতে পারি, তাহলে অন্তত পরীক্ষার সময় আমরা কিছুটা অন্যদের থেকে এগিয়ে থাকবো। তো এমসিকিউ প্র্যাকটিসের মূল যে ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা কখনোই মুখস্থ দাগাবো না, আর এইটা কখনো ভাববো না যে পরীক্ষার হলে আমরা এটা শুধু মুখস্থগুলোই উত্তর দিতে পারবো। ঠিক আছে, এমসিকিউ কিন্তু বিভিন্ন পরীক্ষায় সারা পৃথিবীতেই এমসিকিউ পদ্ধতির কিন্তু চালু আছে। হ্যাঁ, তার মানে অতি অল্প সময়ে কত কুইক আপনার ব্রেন কাজ করতে পারে, এটার একটা জাস্টিফিকেশনের সুযোগ আছে এখানে। তো আমরা বুঝে বুঝে এটার প্র্যাকটিস করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।